আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 7টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজ সকালে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আমি তো এই আর কি অ্যালার্ম দিয়ে রাখি 6টা কিংবা 6টা 30-এ। তো তার অনেকটাই লেট হয়ে গেছে। আজ ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে। অ্যালার্মটা বেজেছিল কিন্তু মনে হয় আবার বন্ধ করে ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালের দিকটাতে তো ঘুমটা ভাঙতেই চায় না। আর সকাল সকাল উঠে ফজরে নামাজ পড়ে শুলেও না ওই একই রকম হয়। যদি না শুই তাহলে দেখা যাচ্ছে পুরো কাজটা খুব দ্রুত হয়। তো চেষ্টা করি যে ঘুমাবো না, কিন্তু ওই যে ছোট মেয়েটা আছে ওর কোলের ভিতরে আগে নিয়ে ঘুমাতে হবে। আর আমি যে ওই ভোরবেলা উঠে যাই তো ওর কোলের ভিতর থেকে উঠে গেলে ও উঠে যাবে। আর অত সকালবেলা উঠে দেখা যাচ্ছে আমার কাজে বিরক্ত করবে আর কোনো কাজ ঠিকঠাক করতে দেবে না, শুধু খ্যাত খ্যাত করবে, কোলে উঠে বসে থাকবে। তো সে কারণে একটু ওর সাথেও শুয়ে থাকি। ও তো ছোট মানুষ, তো ওর সাথেও একটু শুয়ে থাকতে থাকতে কখন যে চোখটা আবার লেগে যায় নিজেও টের পাই না। তো সে কারণে আবার ঘুমিয়ে পড়ি। আজকে আর রাইস কুকারে ভাতটা দেয়নি, কেননা রাইস কুকারেও দিলে হয় কিন্তু কারেন্ট বিলটা যে পরিমাণে আসে, তো দেখা যাচ্ছে সকালের দিকে রাইস কুকারে ভাত দিই, আবার হচ্ছে রাত্রের দিকে ভাতটা দেওয়া হয়। তো দুইবার রাইস কুকার অন করলে যথেষ্ট পরিমাণে কারেন্ট বিল আসে। তো সেই কারণে চুলো তো যেহেতু ধরাই, তো সেই জন্যই হচ্ছে চুলায় আগে চালটা ধুয়ে দিলাম। আর এদিকে তো আমার একটু কোটা কাটা করতেও লেট আছে, তো সে কারণে ভাবলাম যে আমি চালটা ধুয়ে দিই, এদিকে ভাতটা হয়ে যাবে আর সেই সাথে আমি তরি তরকারিটাও কুটে নিতে পারবো। তো আজকে রান্না করব কচুরমুখী দিয়ে সিলভার কাপ মাছ দিয়ে একটু ঝোল করব। তো মাছটা আগে থেকে একটু ভেজে নিচ্ছি। আর মাছটা একটু কড়া করেই ভাজবো। আমার বাসায় সবাই একটু কড়া মাছ ভাজি খেতেই পছন্দ করে। আর কচুরমুখির সাথে আর ভেন্ডি আছে, ভাবছি ভেন্ডি রানবো কি রানবো না। মানে কচুরমুখী তো এমনিতেই তেলা তেলা আর ভেন্ডিটাও তেলা, একটু নাল নাল মতো। তো দুইটাই আজকে রানবো কিনা একটু কনফিউজ ছিল। তারপর ভাবলাম না, কচুটা তো আমার ছেলে খাবে না, তো আমাদের জন্য কচুটা রান্না করি আর ওর জন্য একটু মাছ ঝোল করে দিব। পাতলা করে মাছ ঝোল করলে ও হচ্ছে খুব খুশিও হবে। আর ও তো তরি তরকারি এমনিতেই খেতে চায় না, যদি একটু মাছ ভোনা অথবা মাছ ঝোল মাংস এগুলো রান্না হয় তাহলে সেদিন ওকে আর খাওয়ার জন্য বাহানা করা লাগে না, মানে আমাকে আর বকাঝকা লাগে না। এতটা বড় হয়েছে তবুও কোনো সবজি খেতে চায় না। যে দোকানটাতে আমি কাপড় চোপড় রাখতাম, মানে আমার বিজনেসে যত কাপড় আছে সেগুলো রাখতাম, অনলাইন বিজনেস তো আমার। তো ওখানে অনেক দিন ধরেই বন্ধ আছে অনলাইন বিজনেসটা। অনেক দিন বলতে বেশ 2 থেকে 3 মাস মতো কাপড় চোপড় আমার ঘরেই রয়েছে। আর অনেকটা কাপড় ছিল দোকানে। তো সেই দোকানটা ফাইনালি আজ ভাড়া দিয়ে দিলাম, যে আমি তো সেভাবে বসতে পারি না। আর অনলাইনে যে কাপড় দেখাবো সেটারও কোনো মানে টাইম হচ্ছে না, ওটা নিয়ে অনেকটা টাইম থাকার দরকার হয়। তো একবার ভাবছিলাম যে ইউটিউবে আসি, ইউটিউবে লাইভ করব, লাইভ করে দেখাবো ড্রেস যেগুলো আছে সেগুলো কম দামে সেল দিয়ে দিব। তো হচ্ছে দেখি যদি আপনারা আসতে বলেন এবং সাপোর্ট করেন অবশ্যই আসব। আর যদি কারোর ইচ্ছা না থাকে দেখি তাহলে যেভাবে চলছে ওইভাবেই চলবে। আসলে সত্য বলতে যে কোনো জিনিস আপনি যে কোনো জিনিস নিয়ে কাজ করলে সেটা যদি একটু হলেও রেসপন্স পান তাহলে কিন্তু আপনার খুব ভালো লাগবে এবং সেই বিষয়ে একটু আগ্রহ হবে। আর যদি কোনো রেসপন্স না পান তাহলে কিন্তু হচ্ছে তেমন একটা আগ্রহ লাগে না।
সামনেই পুজো, আর পুজোর জন্য অনেক অর্ডার আসছে। তো এখনও সাহস পাচ্ছি না যে পুজোর অর্ডারগুলো নিব কি নিব না, যেহেতু একটু ঝামেলার মধ্যে পড়ে গেছি আমি। তো দেখি কি করতে পারি। মনে হচ্ছে এখন থেকে পুজোর কালেকশন উঠিয়ে ফেলবো, কিন্তু কিছু ভেবে পাচ্ছি না কি করব কি না করব। আসলে সকালে উঠে এই যে রান্না বান্না, তারপর রান্না করে নিয়ে মেয়ের স্কুলে যাওয়া, ওখান থেকে আসতে আসতে প্রায় 12টা 12:30 বেজে যায়। মানে 12:34-35-এর ভিতরে আমি আমার বাসার গেটটা খুলি। তো ওই মুহূর্তে বাসায় এসে অনেকটা কাজ থাকে, ঘর গোছানো থাকে, মেয়েকে একটু খাওয়ানোর থাকে, গোসল করানো থাকে। তো সব কিছু দিয়ে দেখা যাচ্ছে আমি যদি অনলাইনে বিজনেস করাটাও কিন্তু একটা ঝামেলা। আর আমার বাসায় যে সদস্যগুলো আছে কেউই আমাকে সেভাবে হেল্প করবে না। যেই জামা কাপড় একা একা মেলাবো এবং ওগুলো আমাকেই আবার ভাঁজ করতে হবে। ওরা যদি সাহায্য করেও বা, তো কিছুই করতে পারবে না। হয়তো ক্যামেরাটার একটু পিছনে ইনবক্সগুলো চেক করলো, এটা একটু করতে পারবে, তাছাড়া আর কিছুই করবে না। কাপড় তো ওরা ভাঁজ করতেই পারে না। তো কি আর করা, কিছুই করার নেই। তো আজকে যে কচুমুখিটা রান্না করছি, এটা আমি অন্যদিন মশলাটাকে কষিয়ে নিই। তো আজ তো খুব দ্রুত রান্না করতে হবে আমাকে, তো সে কারণে লবণ হলুদ দিয়ে একটু তেল দিয়েছিলাম, দিয়ে তার ভিতরে কচুরমুখি দিয়েছি, তারপর লবণ হলুদ দিয়ে একটু পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবার দেখুন ঢেকে দেওয়ার ফলে কি হয়েছে, সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি মশলাটাও করে উঠতে পারছি। এই যে মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার নাড়াবো, একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা না শুকায়। পানিটা শুকিয়ে যাবে, তারপর হচ্ছে এটা নাড়াচাড়া করে যখন তেলটা উঠে আসবে তখন আমি ঝোলের পানি দেব। আর আমার এই রান্নাগুলো শিখিয়েছে আমার দাদি। মানে আমার দাদিকে দেখতাম যে আমার দাদি খুব সুন্দর করে তরকারি জিনিসটাও কষাতো। বলতো যে যে কোনো জিনিস, মাংস হোক, ভুড়ি ভাজি হোক, অথবা সবজি হোক, একটু মশলা দেওয়ার পরে একটু কষিয়ে নেবে। কষানোর পরে যদি পানি দেওয়া হয়, ঝোলের পানি, তাহলে কিন্তু সেই জিনিসটা খেতে বেশ টেস্ট লাগে এবং মশলাটাও পুরোপুরিভাবে তরকারির ভিতরে যায়। আর মশলাটা আমরা আগে থেকে ওই যে ভেজে নিই, তো ওইটার কিন্তু মশলাটার একটু গুণগত মান একটু কমে যায়, মানে যে পুষ্টিটা থাকে সেটা তো থাকেই না, আর মশলাটার সেরকম ঘ্রাণটাও কিন্তু সঠিকভাবে পায় না। তবে কাঁচা মশলার তরকারি আগেকার মানুষও খেত এবং এখনও ভালোভাবে করে রান্না করে দেখবেন অনেক ভালো লাগে। তবে হ্যাঁ, ভাজা মশলা তরকারি যে খারাপ লাগে সেটা কিন্তু বলছি না। একদিকে রান্না চলছে, আবার কিন্তু আর একদিকে আমার হচ্ছে ঝাড় পুকুরেও কাজ চলছে। তো এই জায়গায় একটু কয়লা মতো ছিল, তো সেই জায়গাটা ভাবলাম একবারে উঠে যাওয়ার আগে আমি এগুলো ঝাড় দিয়ে একটু গুছিয়ে নিই। যেহেতু বাটা ঘষা করেছি, একটু পানিও পড়েছে, তো এগুলো ঝাড়ঝুড় দিয়ে এক কোনায় রেখে দেব। যতক্ষণ পর্যন্ত হাতে সময় থাকবে না ততক্ষণ ওই জায়গায় থাকবে। বিকালের দিকে দেখা যাচ্ছে ময়লাটা তুলে ফেলে দিতে পারবো। আর এই সকালের দিকে তো অনেক ব্যস্ত থাকি, আমার 9:50-এর ভিতরে বাসা থেকে বেরিয়ে যেতে হয়। তো তার আগে অনেকটা কাজ আমাকে কমপ্লিট করতে হয়। আর ওই দুপুর এসে এডিট করতে হয়। এডিট তো হচ্ছে যখন মেয়ের স্কুলে থাকি সেখানেই করে রাখি, কিন্তু ভয়েসটা দেওয়ার একটা ব্যাপার থাকে। তো ওই ভয়েসটা দিতে গেলে দেখা যাচ্ছে আমার একটু সময় লাগে। তারপর বাসায় এসে তো টুকটাক কাজ আছেই। তো সব কিছু মিলিয়ে একটু তাড়াহুড়ো করে কাজ না করলে কিন্তু হয় না। তো এই টেবিলটা ছিল দোকান ঘরে। তো এই টেবিলটা আমি ভাবছি কি করব, এই টেবিলটা কোথায় রাখা যায়। তো এই জায়গাটা আমি একটু ফাঁকা করে নিচ্ছি। এই জায়গাটা ফাঁকা করে ভাবছি এখানে ছোটোখাটো একটা ডাইনিং টেবিল মতো রেখে দিব। যদি কোনো সময় দেখা যাচ্ছে চা বিস্কিট খেতে হয় অথবা নাস্তা, যদিও বা জানি যে আমার টিভির রুম থেকে কেউই আসবে না যে এখানটাতে চা খেতে, তবুও জিনিসটা একটু রেখেই দেখলাম যে কেমনটা লাগে।
তো সে কারণে জায়গাটা আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে সামনে আছে ওটা হচ্ছে চালের বস্তা, তো চালের বস্তাটাও সরিয়ে নিব আমি। সরিয়ে নিয়ে তারপর হচ্ছে পুরো জায়গাটা একটু সুন্দর করে ডেকোরেশন করার চেষ্টা করব। এই টেবিলটা আমার আব্বুর দেওয়া টেবিল। আমার ছেলেটা যখন ছোট ছিল তখন আমার আব্বু এই টেবিলটা কিনে দিয়েছিল ওর পড়াশোনার জন্য। তবে এই টেবিলটার উপরে দেখেই বুঝতে পারছেন আমি অয়েল ক্লথ মেরে নিয়েছি। তো এই টেবিলটা মানে আমি গ্রামে যখন চলে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়ি, তো তখন কেউ একজন আমার বাসায় একটু আগুন ধরিয়ে দিয়েছিল শয়তানি করে, অথবা বেকায়দাভাবে কিনা জানি না, যেটা দেখিনি সেটা বলবো না। তো ওনারাই আবার হচ্ছে আগুনটা নিভাইয়েছে, কারণ আমার রুমের সাথেই পিলার ছিল, কারেন্টের পিলার। যদি কারেন্টের পিলারটা ধরে যেত, কারেন্ট হয়ে যেত সারা গ্রাম এবং সবাই মারা যেত। তারপর হয়তো বুঝে তারা নিজেরাই আগুনটা নিভিয়ে দিয়েছে। তো এই যে অন্যের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি তো অবশ্যই হবে। তো যাই হোক, হচ্ছে এদিকে একটু চলে আসলাম বেসিনটা পরিষ্কার করার জন্য। তো এই বেসিনটা তো অনেক নোংরা হয়, 2 থেকে 3 দিনের ভিতরে আবার নোংরা হয়ে যাবে। আর আজকে টাইলসটাও একটু পরিষ্কার করে নিলাম, কেননা টাইলসটা তো সবসময় ধোয়া হয় না, টাইলসটা একটু থেকে যায়। তো আজকে ভাবলাম যে টাইলসটা একটু পরিষ্কার করে নিই, তাহলে ভালো হবে আর দেখতে একটু চকচক করবে। আর আজকে অনেকগুলো কাপড়ও কাচবো, একটু হচ্ছে হাতে একটু সময় আছে, সে কারণে এই কাজগুলো একটু করে নিচ্ছি। বেসিনটার উপরে আমার যে ফেস ওয়াশ এবং হ্যান্ড ওয়াশ ছিল আর আমার মেয়ের শ্যাম্পু রাখা ছিল, সেগুলো সাইড করে রেখেছি। আসলে আমার বেসিনের সামনে এখনও পর্যন্ত আয়নাটা বসানো হয়নি, আস্তে আস্তে বসাবো। তো এখন তো একবারে কোনো কিছুই করা সম্ভব না, যেহেতু আমার নতুন বাড়ি, কোনো কিছুই কমপ্লিট হয়নি। উঠেছি মাত্র 1 বছর হয়েছে, কোনো রকম থাকার জন্য আর কি পরিবেশটা করে নেওয়া। তো এই তো বেসিনটা অনেকটা সুন্দর পরিষ্কার হয়েছে। আর এই যে হ্যান্ড ওয়াশ, তারপরে ফেস ওয়াশ, আমার মেয়েটার শ্যাম্পু, সবগুলো একটু গুছিয়ে সাজিয়ে রাখছি। আর এই জায়গাটাতে মনে হচ্ছে এই বিরাজদানিটা এই জায়গাটায় না রাখলেই ভালো হতো। তো পরবর্তীতে কিন্তু এই বিরাজদানিটা এখান থেকে সরিয়ে রেখেছি, এক সাইডে রেখেছি আর এগুলা এক সাইডে রেখেছি। তো এইদিকে যে টেবিলটা হচ্ছে রেখেছিলাম তার নিচে কিন্তু অনেক কাপড় ছিল, আমার ময়লা যে কাপড় থাকে একটা বাস্কেটে, সেই কাপড়গুলো রাখা ছিল। তো সেগুলো আবার গুছিয়ে রাখলাম বাস্কেটটার ভিতরে, রেখে টেবিলের তলে রেখে দিলাম যাতে দেখতে খারাপ না লাগে। আর যে কাপড়গুলো কেচে আনা ছিল, এখন আমার আরও একটা বাস্কেট আছে, যেই বাস্কেটটাতে আমার কাঁচা কাপড়গুলো আমি ভাঁজ করে রাখি, আর একটাই হচ্ছে নোংরা কাপড়গুলো রেখে দিই। তো ওই যে লাল বাস্কেটটাতে আমি রাখছি, ওই বাস্কেটটাতে আমি কাপড়গুলো ভাঁজ করে করে রেখে দিচ্ছি। আর এদিকে যে কাপড়গুলো আলাদা রয়েছে, যে উঠানো যে কাপড়, আমার হাজব্যান্ডের শার্ট পাঞ্জাবি, ওগুলো আমি আবার নিয়ে ওয়ারড্রপে রেখে দিব। একদম যেটা যেই জায়গায় ছিল সেটা সেই স্থানে রেখে দেব, তাহলে আমাকে আর খুঁজতে হবে না, আর একটু ঝামেলাও কম পোহাতে হবে। আর আমার ছেলের যত জামা কাপড় সবগুলো কিন্তু এই রুমেই থাকে। আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। যদি আমার কোনো এক ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বেডটার উপরটা একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, নিয়ে চারপাশটা একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম। আর বেডশিটটা টান টান থাকলে না রুমের সৌন্দর্যটা আরও বেশি বেড়ে যায়। তো রুমটা গুছিয়ে নিয়ে চারপাশে যা একটু ময়লা আছে সেগুলো একটু ঝেড়ে ঝুড়ে নিব, যাতে করে রুমটা অনেক সুন্দর দেখা যায়। আর এই যে ফুল রেখেছি যে টেবিলটাতে, তো এই টেবিলটাও একটু পরিষ্কার করে নিলাম হাত দিয়ে ঝেড়ে।